উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হলো হাবড়া। 2026-এর বিধানসভা নির্বাচনে এবারের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সেই পুরনো মুখ জ্যোতিপ্রিয় মল্লিক, বিজেপির প্রার্থী দেবদাস মণ্ডল, বাম প্রার্থী রিজি নন্দন বিশ্বাস। 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে হাবড়া বিধানসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে ছিল বিজেপি। প্রায় 19,000 ভোটে এগিয়ে থাকার কারণে 2026-এর বিধানসভা নির্বাচনে অনেকটাই আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। অন্যদিকে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের একতা ঘনিষ্ঠ একাধিক সহকর্মী বিভিন্ন কারণে কিছুটা হলেও দূরত্ব বজায় রেখে চলছে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। এমনিতেই লোকসভায় হাবড়া বিধানসভার ফল বিজেপির অনুকূলে থাকায় অনেকটাই ব্যাকফুটে দোর্দণ্ড প্রতাপ জ্যোতিপ্রিয় মল্লিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাবড়া বিধানসভায় 2026-এর নির্বাচনে পদ্মফুলের পাপড়িতে অনুকূল হাওয়া লাগবে, আর সেই সুর শোনা গেল হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের বক্তব্যে। রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। বিভিন্ন জায়গায় নির্বাচনের তাদের বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো বাকি রয়েছে, যেরকম বিজেপির ক্ষেত্রে কিছু এখনো প্রায় 36 জনের নাম এখনো ঘোষণা বাকি আছে, আইএসএফ এরও বাকি আছে। তা সত্ত্বেও যাদের নাম ঘোষণা হয়েছে তারা ইতিমধ্যেই তাদের সর্বশক্তি নিয়োজিত করে তারা প্রচারে নেমে পড়েছেন। তেমনই একটা জায়গায় আমরা চলে এসেছি, সেটা হলো হাবড়া বিধানসভা। এই হাবড়া বিধানসভা কার্যত বলা যেতে পারে যে রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, কারণ এখানে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে জিতে এসেছেন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক এবং তিনি 3বার জয়ী হয়েছিলেন। তারপর এবার চতুর্থবার তিনি দাঁড়িয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার প্রতিদ্বন্দ্বী দেবদাস মণ্ডল। এবং এই দেবদাস মণ্ডল তিনিও পোড়খাওয়া রাজনীতিবিদ। এর আগে দীর্ঘদিন ধরেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং একদা বনগাঁর বিজেপির সাংগঠনিক যে জেলার সভাপতি দায়িত্ব তিনি পালন করেছিলেন। এক সময় এখনো তিনি কাউন্সিলর রয়েছেন 7 নম্বর ওয়ার্ডের। এবং আমিও প্রায় 31 বছর সাংবাদিকতা জীবন পালন করছি এবং তার মাঝখানে আমি দীর্ঘদিন দেবদাস মণ্ডলকেও দেখেছি কাছ থেকে, এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজকে দেবদাস মণ্ডলের সঙ্গে আমরা কথা বলবো। এবং তার কাছে প্রথমেই যে প্রশ্নটা নিয়ে যাব, যে এসআইআর এ বহুত নাম বাদ গেছে এখানে, এবং সেই নাম বাদ যাওয়ার পরে কার্যত দেখা গেছে যে এই অঞ্চলটা এবং বনগাঁ মূলত মতুয়া ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা বৃহৎ অংশ এই অঞ্চলে রয়েছে এবং অনেকের নাম বাদ গেছে। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই সমস্ত মানুষের কাছে আপনারা কি বলছেন? দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি একাধিকবার বলেছেন, ওপার বাংলার থেকে যারা এসছে হিন্দু শরণার্থী কারণ নাম বাদ যাবে না। কিছু ভুলভ্রান্তি যেগুলো করেছে তৃণমূল বিভিন্নভাবে প্রচার করে এই মানুষগুলোকে আতঙ্কিত করেছে। অনেকে এসআইআরে যায়নি, নাম তুলতে যায়নি, কারণ আপনারা দেখেছেন বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি একাধিকবার এসআইআর এর বিরোধিতা করেছে, সি এর বিরোধিতা করেছে। এর জন্য দায়ী সম্পূর্ণ তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই মানুষকে বিভ্রান্ত করিয়ে আজকে তাকে এই বিপদে ফেলেছে। কিন্তু আমি এইটুকু বলবো, নাম সবার। কিন্তু বিভ্রান্ত শুধুমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এর আগেও আমরা যখন দেখেছি, যখন শান্তনু ঠাকুর নিজে দাঁড়িয়ে থেকে ঠাকুর বাড়ির থেকে তিনি ঘোষণা করেছিলেন যারা যাদের নাম বাদ যাবে তাদের সবার ক্ষেত্রে সিএ করে দেওয়া হয়, তারপরে কার্যত শান্তনু ঠাকুর অনেকটা চুপ হয়ে গেছে। এটা কেন, এবং সেটা তার কি রিফ্লেকশন এবারে ভোটে কিছু করতে পারে? কখনোই না। সিএতে অ্যাপ্লাই করতে সরকারও বলেছে, ভারত সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে। এই সিএতেও অ্যাপ্লাই করতে দেয়নি এই বাংলার মুখ্যমন্ত্রী, তাদেরকে ভুল বুঝিয়েছে যে আপনারা কেন, আপনাদের আধার কার্ড আছে, আপনাদের ভোটার কার্ড আছে, আপনারা নাগরিক, আপনারা ভোট দিয়েছেন নাগরিক। এই করে আতঙ্কিত করে ভুল বুঝিয়ে তাদেরকে এই সিএতেও অ্যাপ্লাই করতে দেয়নি। তারা এখন সিএতে অ্যাপ্লাই করছে। আমি এখনো বলছি, এটা আমার কথা নয়, এটা ভারত সরকারের কথা, যে কোনো হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে না, তাদের ভোটার লিস্টের নাম। এবং যদি সেক্ষেত্রে বাদ যায় সেক্ষেত্রে তাদের প্রতি কি বার্তা থাকবে? কারণ এখনো পর্যন্ত দেখা গেছে রাজ্যের এই মুহূর্তে একাধিক সমস্যা রয়েছে সারা রাজ্যে। বিভিন্ন সময় আপনারাই অভিযোগ তুলেছেন যে কর্মসংস্থান নেই, কলকারখানা নেই, ইন্ডাস্ট্রি নেই, শিক্ষা ব্যবস্থার এই হাল আপনারাই অভিযোগ করেন বারবার ক্ষেত্রে। তা সত্ত্বেও সেই সমস্ত অভিযোগ ছাপিয়ে যেও এই মুহূর্তে কিন্তু রাজ্যের সবচেয়ে বড় সমস্যা এসআইআর। এবং সেক্ষেত্রে যদি হিন্দুদের নাম বাদ যায়, এখনো পর্যন্ত যা রিপোর্ট আছে, এবং তাতে কিছু হলেও কিছু নাম হয়তো সেক্ষেত্রে উঠতে পারে, এবং তারপরেও যদি কিছু বাদ যায় এবং তারা যদি
ভোটে না ভোটাধিকার তাদের প্রয়োগ করতে পারে, সেক্ষেত্রে তাদেরকে কি বার্তা দেবেন? দেখুন, প্রথমত যারা তৃণমূলের বিএলও ছিল তারা ইচ্ছাকৃত এইসবগুলো করেছে। কারোর টাইটেল ওলট পালট করে দিয়েছে, কারোর চন্দ্র ছিল না চন্দ্র বসিয়ে দিয়েছে, এটা আমি যতটুকু শুনেছি। এই করে তারা একটা বিভ্রান্ত যেরকম তৈরি করেছে, এই মানুষগুলোকে আজকে হয়রানি করছে এই কারণে। আর যেখানে নির্বাচন কমিশন বলছে ভোটের আগের দিন পর্যন্ত নাম তুলতে পারবে এবং সে ভোট দিতে পারবে, অর্থাৎ ভারত সরকার যখন বলেছে, এটা তো আমার কথা না, এটা বিজেপির কথা না, ভারত সরকার যখন বলেছে তা কোনো মানুষের দুশ্চিন্তা করার কিছু নেই। সবাই ভারতবর্ষের নাগরিক হবে এবং ভোটও দেবে। একটা সময় ছিল যে এ রাজ্যের দলবদল সেটা কার্যত মানুষ ভালোভাবে মেনে নিত না। তারপর পরবর্তী সময়ে দেখা গেছে যে রাজ্য রাজনীতিতে দলবদল একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। বিভিন্ন নেতা দলবদল করছে, আজ সকালবেলা এই দলে, কালকে ওই দলে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি আপনার ক্ষেত্রেও বলবো, আপনি একদা ছিলেন বামকর্মী, পরে আপনি তৃণমূলে যান, পরবর্তী ক্ষেত্রে আপনি বিজেপিতে এসেছেন। এই তিনটে দল যে আপনি পার করে এসেছেন, তাদের ভিতর আচরণগত, বৈশিষ্ট্যগত এবং আদর্শগতভাবে এই তিন দলের ভিতরে কি পার্থক্য পেয়েছেন এবং সেই কারণে আজ বিজেপিতে রয়েছে? ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী দল, দেশভক্তি দল। আমি একজন হিন্দু মানুষ, আমি তার জন্যে ভারতীয় জনতা পার্টি এবং মোদিকে দেখে আমি এসেছি, রাষ্ট্রবাদী দলে এসেছি এবং আমি হিন্দু, সেই হিন্দু দলেই এসেছি। এবং অন্য একটু প্রশ্নতে যাই, যদি পর্যালোচনায় যাই, সেক্ষেত্রে দাঁড়িয়ে হাবড়া যে বিধানসভা, সেই হাবড়া বিধানসভার ভিতর হাবড়া পৌরসভার 24টা ওয়ার্ড আছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভায় দেখা গিয়েছিল যে অধিকাংশ জায়গায় তৃণমূল পিছিয়ে রয়েছে এবং আপনাদের যে 4টে পঞ্চায়েত আছে এবং তার ভিতর 2টো পঞ্চায়েতেও তৃণমূল পিছিয়ে রয়েছে। এবং যদি ভোটের নিরিখে দেখি এবং বিধানসভা ভোটে, গত ভোটেও দেখি 2% ভোটে আপনাদের ধরতে গেলে বিজেপিতে তৃণমূলের থেকে 2% ভোট কম রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় এবার যে মানুষ এই এসআইআর এর পরবর্তী ক্ষেত্রে এবং মানুষ বিভিন্ন সময় তাদের ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন ইস্যুতে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটুকুনি কভার আপ করতে পারবেন এবং জয়ের ব্যাপারে কতটুকুনি আশাবাদী হবেন এবং সেক্ষেত্রে কি কি কারণে আশাবাদী হওয়ার সম্ভাবনা রয়েছে? প্রথম কথা হচ্ছে 200% জিতবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, না কিন্তু না পরন্তু, কোচ নেই, জিতবো 100%। আর মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এই কারণে, মানুষ তৃণমূলের থেকে বীতশ্রদ্ধ হয়ে গেছে। চোর শব্দ ছাড়া কোনো উপাধি নেই। একটা বাচ্চার কাছে জিজ্ঞাসা করবেন, তৃণমূলের কথা বললে বলবে চোর। তা মানুষ চোরকে পছন্দ করে না, কারণ যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সর্বদা সদা দেশের হয়ে কাজ করছেন এবং তিনি বিশ্বের একজন নায়ক, রাষ্ট্রনায়ক, তা সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে আছে, বাংলার মানুষও চাইছে একটা পরিবর্তন। কারণ যে পরিবর্তন মানুষ চেয়েছিল সেই পরিবর্তন হয়নি। মানুষ চেয়েছিল একটা স্বচ্ছ সরকার হবে, দুর্নীতিমুক্ত সরকার হবে, চোর মুক্ত সরকার হবে, কিন্তু মানুষকে ধোকা দিয়েই পরিবর্তনটা হয়েছে। তাই মানুষ নিজের কপাল নিজেরাই চাপড়াচ্ছে যে তারা ভুল করেছে। তারা এই 26-এর ভোটে সেই ভুল সংশোধন করে নেবে পদ্মফুলে ভোট দিয়ে, কারণ মানুষ উন্নয়ন চাই। আপনি আপনার সন্তান, ধরুন আপনার হাবড়ায় বাড়ি, আপনার সন্তান কেন অন্য রাজ্যে কাজে যাবে? কোনো বাবা মা চায় না, তার পরিবার চায় না। তাহলে সেই কর্মসংস্থান যদি পেতে হয়, এই বাংলাতে যদি কাজ করতে হয়, বিজেপির বিকল্প নেই। মানুষ কাজের নিরিখেই দেবে, উন্নয়নের নিরিখেই দেবে। আর হাবড়ার মানুষ যেভাবে অত্যাচারিত, যেভাবে বঞ্চিত, যেভাবে শোষিত, তার বিরুদ্ধে ভোট হবে। আপনি যেটা বলছেন যে রাজ্যের ক্ষেত্রে, রাজ্যের নিরিখে আপনার সাধারণ মানুষ শোষিত হয়েছে বর্তমান শাসক দলের কাছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি অন্যভাবেও যদি পর্যালোচনা করা হয়, যে সামগ্রিকভাবে দেশের ক্ষেত্রে দেখা যায়, দেশেও তো একাধিকবার বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে, পরপর বিভিন্ন প্রতিষ্ঠানে বিকেন্দ্রীকরণ, বেসরকারীকরণ হচ্ছে। তারপরে যে আমাদের ভারতবর্ষের যে অর্থনৈতিক যে পরিকাঠামো, সেই অর্থনৈতিক পরিকাঠামোতে দেখা গিয়েছে যে 1% মানুষের হাতে সম্পত্তি চলে গেছে এবং তারা কারা? তারা নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ এবং গুজরাটি ব্যবসায়ীরা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও বারবার অভিযোগ করছে তাদের স্বজন পোষণের বিষয়টা। সেক্ষেত্রে সাধারণ মানুষের হাতে আজকে যদি দেখা যায়, সাধারণ মানুষের হাতে সেই অর্থে কিন্তু টাকা নেই এবং আমাদের যে ক্লাস ছিল মধ্যবিত্ত ক্লাস, সেই জায়গাটার থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের অর্থনৈতিক পরিকাঠামো সরে আসছে। সেক্ষেত্রে দাঁড়াচ্ছে উচ্চবিত্ত আর নিম্নবিত্ত এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে মানুষের
মানুষকে এইটাই বা বোঝাবেন কি করে যে আজকে বিজেপি সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে সেই অভিযোগটাতেও তো মানুষের কাছে খণ্ডন করতে হবে। তো সেই খণ্ডনটা কিভাবে করবেন এবং তাদের কাছে আপনার বিজেপি সরকারের যে স্বচ্ছ ভাবমূর্তি সেটাই বা তুলে ধরবেন কিভাবে? কারণ আদানি আম্বানিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। রাঘব চাড্ডা আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে যে সমস্ত অভিযোগ তুলছে সেই সমস্ত অভিযোগের কোনো জবাব এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে দেওয়া হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে বোঝাবেন কি দিয়ে? দেখুন, আপনাকে প্রথমে দেখতে হবে অভিযোগ কারা করছে। যারা ভারতবর্ষের স্বাধীনতার থেকে শুরু করে আর স্বাধীনতার পরে ৪৫-৫৫ বছর যারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশটাকে ভাগ করে দিয়েছে, তারাই এবং তাদের বংশধররা আজকে এই অভিযোগ করছে। অতএব মানুষ সচেতন আছে, আর ভারতবর্ষের মানুষ খুব চালাক, ১৪০ কোটি মানুষ। নালে সেকেন্ড বা থার্ড বার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আবার ওই আসনে বসাতে না। অতএব বিরোধীদের যা কাজ, নেই কাজ তা খইভাজ, তা সেই কাজটা ওরা করছে। ওদের কথা না মানুষ মনে রাখে, না দেখুন, মানুষ যদি মনে রাখতো তাহলে পরিবর্তন হতো না। মানুষ আপনার আবার দ্বিতীয় থার্ড বার প্রধানমন্ত্রী আসতেন না। তা মানুষ ওদের কথা দাম দেয় না বলে থার্ড বার এসছে, আবার আসবে, আবার আসবে। আপনি দেখবেন ২০০০ যে বিকশিত ভারত, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর স্বপ্ন, সেই বিকশিত ভারত ভারতীয় জনতা পার্টির হাত ধরেই হবে। আর কংগ্রেস যা সর্বনাশ করেছে, তাই কংগ্রেস ভারতবর্ষ থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। পশ্চিমবঙ্গে তো মুছেই গেছে, দেশ থেকেই মুছে যাচ্ছে। আমি আরেকটু বিতর্কিত জায়গায় যাই যে আপনাদের এর আগের যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন আপনাদের দলের থেকে, তিনি কিন্তু একটা ফেসবুকে পোস্ট করেছিলেন এবং সেটা ইতিমধ্যে একটা বিতর্ক সৃষ্টি করেছে। সেই বিতর্কটা কি? তিনি একাধিক অভিযোগ তুলেছেন সেখানে এবং সবচেয়ে বড় অভিযোগ তুলেছে যে হাবড়াতে কি কোনো মানুষ নেই যেখানে বনগাঁর নিয়ে সেখানে দাঁড় করাতে হচ্ছে, এবং তিনি টাকার একটা আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন এবং সে বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে, হাবড়ার মানুষকে জিজ্ঞেস করতে হবে যারা বর্ষিয়ান মানুষ আছে, ৩৫ থেকে ৪০ বছর এই হাবড়ার মাটির সাথে আমার রিলেশন। বড় বড় যারা এখানে ব্যবসায়ী আছে, দীর্ঘদিনের ব্যবসায়ী আছে, স্থায়ী বাসিন্দা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। এবং আমি কারোর নাম নেব না, যেসব বর্ষিয়ান মানুষগুলো আছে তারা অন্য দল করেন, সেসব মানুষগুলোকে জিজ্ঞেস করতে হবে যে এই হাবড়ার মানুষের সাথে আমার কেমন প্রাণের টান। কারণ এই হাবড়ায় আমি অনেকবার থেকেছি, অনেক সময় থেকেছি, দিনের পর দিন থেকেছি, এখনো যাওয়া আসার পথে সবার সাথে কম বেশি যোগাযোগ থাকে। তো হাবড়া কে কি বললো তাতে কোনো যায় আসে না। হাবড়ার মানুষ জানে, যারা ভোটার, যারা বর্ষিয়ান মানুষ, যারা শিল্পী সাহিত্যিক আছে এখানে। কারণ এটা একরকম সাহিত্য শহর বলতে পারেন। এই যে বাণীপুর টানিপুর যেসব মেলা টেলা হয়, এটা সাহিত্য শহর বলতে পারেন। এটা শিক্ষিত সমাজের বাস এখানে। তাহলে তাদের এইসব ভুল টুল বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণ তারা আমাকে চেনে, তারা আমাকে জানে, এবং তারা জানে তাদের ঘরের ছেলে আমি। অনেকের হাবড়ায় বাড়ি আছে, সে তো হয়তো দিল্লিতে থাকে। অনেকের হাবড়ায় বাড়ি আছে, সে হয়তো কেরলে থাকে। তাই বলে কি সে হাবড়ার মানুষ নয়? সে হাবড়ার বাসিন্দা না? আমার হয়তো জন্মটা অন্য জায়গায় হয়েছে, বনগাঁতে হয়েছে। তা আমি হাবড়ার মানুষের সাথে সেদিনও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। এবং আমার বিশ্বাস হাবড়ার মানুষ দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবে, ভারতীয় জনতা পার্টিকে। জ্যোতিপ্রিয় মল্লিক ৩ বার এখানে জিতেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আজকে প্রতিদ্বন্দ্বী, তার প্রতিদ্বন্দ্বী। সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে কোন কোন বিষয়ে আপনি নিজেকে এগিয়ে রাখবেন এবং সেটা কেন এগিয়ে রাখবেন? ধরুন, আমার এগোনোর ব্যাপার না, এটা মানুষ এগিয়ে রেখেছে। মানুষ এই মুখ আর দেখতে চাইছে না। মানুষ এই মুখটা দেখতে চাইছে না। দেখতে চাইছে না কেন আপনারাও জানেন, আপনারাই খবর পড়েছেন, যেভাবে দুর্নীতির সাথে যুক্ত। কিছুদিন আগে জেল থেকে বেরিয়েছে। কোনো মানুষ কি চায় সুস্থ সমাজ, একটা শিক্ষিত সমাজের মানুষ, যে আমি একটা চোরকে ভোট দেবো? এটা কোনোদিন হয়? কখনোই হয় না। তা মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে, কারণ ভারতীয় জনতা পার্টি মানুষ জানে এরাই একমাত্র পারে যেই সমাজটাকে সুস্থভাবে গড়ে তুলতে, এই সমাজটাকে তার একটা ভবিষ্যৎ তৈরি করে দিতে। আপনার সমাজসেবামূলক একাধিক কাজ বিভিন্ন সময় মানুষের কাছে আলোচিত হয়েছে, আপনি প্রচুর সমাজসেবা করেন, সেটাও সাধারণ মানুষের মুখে মুখে অনেকটাই ঘুরে বেড়ায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হাবড়ায় একাধিক সমস্যা রয়েছে, জলের সমস্যা, ড্রেনের সমস্যা, সবচেয়ে বড় হলো যানজট। সেই সমস্ত ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যদি এখানে জয়ী হন, সেক্ষেত্রে সেগুলো কিভাবে সমাধান করবেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমি আমার মতো কোনো কাজ করব, হাবড়ার মানুষকে নিয়ে আলোচনার মধ্যে দিয়ে তারা যা প্রপোজাল দেবে, যেভাবে কাজ করতে বলবে সেইভাবে কাজ হবে। কারণ কাজটা হবে মানুষের জন্য। তা আমি যদি মানুষের কথা না শুনে আমি আমার মতো করি, আবার ৫ বছর পরে তো ভোট আসবে, তখন তো আমাকে ছুঁড়ে ফেলে দেবে। আমি মানুষের মনে গেঁথে দেয়। আমি দেখুন, মানব জীবন পেয়েছি, এই জীবন মানুষ বারবার পায় না। আমি মানুষের জন্য, হাবড়ার মানুষের জন্য কিছু করে যেতে চাই, কারণ আমার শরীর চলে যাবে, আমার
শরীরটা চলে যাবে, কিন্তু আমার কর্মটা থেকে যাবে। তা আমি যে কর্ম করতে চাই সেই কর্ম যেন মানুষের হৃদয়ে রেখে যেতে পারি। আমি ঈশ্বরের কাছেও প্রার্থনা করি এবং হাবড়ার মানুষের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যে আপনাদের সেবা করার একটা সুযোগ দিন। আপনাদের ছাড়া, আপনাদের সাথে আলোচনা করে ছাড়া কোনো কাজ হবে না। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে সম্প্রতি আপনাদের বিজেপির রাজ্য বিজেপির অফিসেও একাধিকবার গন্ডগোল হয়েছে, প্রার্থী নিয়ে, প্রার্থী সমস্যা নিয়ে একাধিক জায়গায় প্রার্থীরা নির্দল প্রার্থী হওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে হাবড়ায় তেমন কি কোনো সম্ভাবনা আছে বা তেমন কোনো রকম কোনো প্রতিরোধ বা প্রতিবাদ উঠেছে এখনো পর্যন্ত? আমি বললাম না, হাবড়ার যে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী আছে, দিনের পর দিন এখানে মার খেয়েছে, ঘর ছাড়া হয়েছে, পুলিশ কেস খেয়েছে। আরে তারা সবাই সংঘবদ্ধ হয়ে এখান থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে জয়ী করবে এবং তার সাথে থাকবে হাবড়ার মানুষ। দীর্ঘদিন এখানে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন না এবং জ্যোতিপ্রিয় মল্লিক এখানে না থাকার বা অনুপস্থিত থাকার অভিযোগ একাধিকবার উঠেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হাবড়ার মানুষ, আপনি আজকে যদি জয়ী হন, সেক্ষেত্রে মানুষ আপনাকে কতটা কাছে পেতে পারে? দেখুন, আমি বলবো না যে আমি সবসময় এখানে থাকবো, কখনোই মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেবো না, কিন্তু মানুষ আমাকে এখানে পাবে, কারণ আমি অলরেডি একটা বাড়ি ভাড়া নিচ্ছি এবং সেই বাড়িতে একটা মানুষ অফিসে চাকরি করলে কি করে, সকালে অফিসে যায়, রাত্রিরে আবার বাড়ি ফেরে তো, অথচ অফিসটাও বজায় থাকে। তো এটা আমার সেকেন্ড হোম হবে, এই বাড়িতেই আমি থাকবো। হাবড়ার মানুষের প্রতি কি বার্তা দেবেন? তাদের যে উন্নয়ন, তাদের কি কি, বা আপনারও তো একটা পরিকল্পনা আছে যে এখানে আমি দাঁড়াচ্ছি এবং সেক্ষেত্রে এখানকার মানুষের প্রতি আপনারও একটা কর্তব্য, দায়িত্ববোধ জন্মাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই দায়িত্ববোধের নিরিখে হাবড়া মানুষের প্রতি কি বার্তা দেবেন? আমি আগেই বললাম, আমাকে একটিবার সুযোগ দিন, একটিবার দিয়ে দেখুন। অনেকেই সুযোগ দিয়েছেন, একটিবার সুযোগ দিয়ে দেখুন। আমি আপনাদের দেবদাস, আপনাদের হয়েই থাকবো, আপনাদের সাথে নিয়ে কাজ করব। আপনাদের অমত হোক, আপনারা কোনো কষ্ট পান এমন কাজ আমি কখনোই করব না, জীবনে কোনোদিন করব না। আপনি রেকর্ডিং আমি বলছি, আমার যদি পিভিআর দেখেন আপনারা বনগাঁর মানুষের কাছে শুনে দেখতে পারেন। দেখুন, আমি কি সেবা করি না করি এটা মানুষ বলবে, আমারটা আমি বলতে চাই না। মানুষ বলবে করোনা কালে কি করেছি আমি, 2000 সালে বন্যায় কি করেছি। আমি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, আপনারা জানেন, খবরে দেখিয়েছিলেন আপনারা। 2000 সালে বন্যার সময় আমাকে অ্যাওয়ার্ড দিয়েছিল, তখন রাজ্য সরকার ছিল বা সিপিএম এর, ডিএমইএ থেকে দিয়েছিল, সেভ অফ দ্য চিলড্রেন, ইউকের একটা একাডেমি থেকে দিয়েছিল, আমি অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। তো যাই হোক, আমি আমারটা বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই, হাবড়ার মানুষকে আপনাদের বাদ দিয়ে কোনো কাজ হবে না, আপনারা কষ্ট পাবেন এমন কোনো কাজ আমি করব না। আমি যদি অজান্তে কোনো ভুল করি, সাথে সাথে আমাকে ডেকে বলবেন, আমি আপনাদের সামনে কান ধরে ক্ষমা চেয়ে নেবো, সেই ভুল আর জীবনে করব না। আমাকে একটিবার সুযোগ দিন আপনাদের সাথে থাকার, আপনাদের সাথে থেকে হাবড়াকে উন্নয়ন করার। আপনাদের সাথে আলোচনা ছাড়া কোনো উন্নয়ন এখানে হবে না। আপনারা যেভাবে উন্নয়ন করতে বলবেন সেইভাবে করা হবে, আপনাদের বাদ দিয়ে কোনো কাজ হবে না, আপনাদেরকে নিয়েই কাজ হবে। ভাববেন না যে ভোটের সময় আমি বলছি ভোট যেই উদ্ধার হয়ে যাব আপনারা জিতিয়ে আনবেন, আমি অন্যরকম হয়ে যাব, কখনোই না। ঈশ্বর তাহলে আমাকে ক্ষমা করবে না, ঈশ্বর আমাকে ক্ষমা করবে না। আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমি জানি হাবড়ার মানুষ আমাকে গ্রহণ করেছে, এর আগেও গ্রহণ করেছিল, তখন হয়তো আমি ভোটে লড়িনি, কিন্তু মানুষের সাথে আমি মিশি। হাবড়ার মানুষ আমাকে গ্রহণ করেছে। আগামী 29 তারিখে পদ্ম ফুলে ভোট দিয়ে 4 তারিখে বুঝিয়ে দেবে যে হাবড়ার মানুষের প্রাণের ছেলে আমি, দেবদাস মণ্ডল। আমরা দেবদাস মণ্ডল মহাশয়ের সঙ্গে কথা বলছিলাম, তার সঙ্গে বক্তব্য অনুযায়ী একটা বিষয় নির্যাস উঠে এসেছে যে তিনি মূলত যে তকমাটা সাধারণত দেওয়া হয়, যে বহিরাগত তকমা, তিনি সেই তকমাটা মুছে ফেলবেন এবং মুছে ফেলার জন্য তিনি বদ্ধপরিকর। পাশাপাশি সবচেয়ে বড় বিষয় যেটা মানুষকে নিয়ে চলা, কারণ অধিকাংশ ক্ষেত্রে এবং অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় কেউ যদি জয়ী হয়, জয়ী হওয়ার পরে কার্যত কিছুটা ডিক্টেটরশিপ চলে, পাশাপাশি কিছুটা চলে যে দলগত বা দলতন্ত্র নিয়ে তাদের সঙ্গে তাদের অবস্থান নিয়ে তারপরে কোনো উন্নয়নের সিদ্ধান্ত। কিন্তু এক্ষেত্রে একটু ভিন্ন ধর্মী চিন্তাভাবনা আমরা জানতে পেলাম এবং শুনতে পেলাম। সেটা হলো যে তিনি যদি জয়ী হন, সেক্ষেত্রে তিনি সমস্ত সামগ্রিক মানুষ, অর্থাৎ সাধারণ মানুষ যাদের জন্য উন্নয়ন, সেই সমস্ত মানুষের পাশে থেকে এবং তাদেরকে সঙ্গে রেখে তাদের চিন্তা ভাবনা অনুযায়ী, তাদের মতাদর্শ অনুযায়ী তিনি কাজ করবেন। এবং সেক্ষেত্রে তিনি একটা বড় গ্যারান্টি দিলেন
যে গ্যারান্টিটা অবশ্য তার দলের যিনি সুপ্রিমো নরেন্দ্র মোদী তিনি বরাবরই গ্যারান্টি দিয়ে এসছেন, এবং সেক্ষেত্রে রাজ্যের মানুষ গ্যারান্টি শব্দটার সঙ্গেও পরিচিত, দেশের মানুষও পরিচিত, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবদাস মণ্ডল যে গ্যারান্টিটা দিলেন, তিনি এখানে সারাক্ষণ না থাকলেও তাকে যে কোনো মানুষ যে কোনো সময় ডাকলে তাকে পাবে, এবং যে বহিরাগত যে তকমাটা ওঠে সেটা তিনি সম্পূর্ণ মুছে ফেলে দেবেন। পাশাপাশি মানুষকে নিয়ে তিনি এখানকার সামগ্রিক উন্নয়নের চিন্তা ভাবনা করবেন। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে বিশ্বজিৎ হীরা, সময় কলকাতা।